বাংলাদেশে জার্নালিজমটা পরিশুদ্ধ হোক, কেউ যেন চামচামি জার্নালিজম না করে। আপনি চামচামি জার্নালিজম করে কারো কোনো ফায়দা হয় না। একটা জার্নালিস্ট কয় টাকা ইনকাম করে? আমি তো অনেক অনেক টাকা ইনকাম করতাম, কিন্তু তারপরেও তো দেখা যায় যে বেশি সেভিংস তো হয় না। তো অনেকে 300-400 কোটি টাকা বানিয়েছেন, এবং যাদের অ্যাকাউন্টসে যে নিউজগুলো আমরা দেখি যে অনেকগুলো টাকা। আমরা চাই যে জার্নালিজমের ফ্রিডম অফ স্পিচটা ইনস্টিটিউশনাল হোক। আমাদের ইউনিয়ন তো গত 15 বছর পূর্বাচলের প্লট নিয়ে ব্যস্ত ছিল, ঠিক না? ডিজিএফআই এর দালালিতে ব্যস্ত ছিল। হ্যাঁ, তা মনিরুলের সাথে এমন কোনো সাংবাদিকের নাই যে মনিরুল বার্থডে, একটা গোল্ড ব্লাডের মার্ডারার মনিরুল, তার সাথে সবাই ছবি দিচ্ছেন। মনিরুল ভাই, আপনি না আসলে দেশ উদ্ধার হতো না। সংবিধানে তো আপনার মেন ইস্যুটা কি, যে ফ্রিডম অফ স্পিচ। তো আমার মনে হয় যে আমাদের সংবিধানে ফ্রিডম অফ স্পিচটা ওয়েল প্রোটেক্টেড। এটা আপনি যদি সংবিধানের বিভিন্ন ধারা দেখেন, সেখানে খুবই ভালো স্পষ্ট ভাষায় লেখা আছে। এটাই মূল ইস্যু। অত ডিটেল তো আর সংবিধানে থাকে না। আর সেটা কিন্তু তারপর দেখা যাচ্ছে যে ফ্রিডম অফ স্পিচ বলা হলেও আমাদের ইতিহাসের করুণ একটা অধ্যায় হচ্ছে যে বারবার এই ফ্রিডম অফ স্পিচটাকে খর্ব করা হয়েছে। আপনি জানেন শেখ মুজিব এটা করেছেন, পরবর্তীতে মিলিটারি গভর্নমেন্টগুলোর মধ্যেও এইটা টেন্ডেন্সি ছিল। আর আমরা গত 15 বছরে তো দেখেছি এটা একটা ভয়াবহ রূপ আমরা দেখেছি। তো সেই জায়গার থেকে আমাদের গভর্নমেন্টের ইচ্ছাটা হচ্ছে যে দেশে ফ্রিডম অফ স্পিচ যাতে ইনস্টিটিউশনালাইজড হোক। এবং আপনি জানেন অনেকের ক্রিটিসিজম সত্ত্বেও আমরা কিন্তু কোনো মিডিয়াকে আমরা বন্ধ করি নাই, যদিও তাদের অনেকের বিরুদ্ধে অনেক রকমের বড় বড় অভিযোগ। তারা কি কি অভিযোগ আপনারা জানেন, আমি এটা নতুন করে রিপিট করতে চাই না। বাট আপনারা দেখেছেন ইভেন যে জুলাই আগস্টেও অনেক সাংবাদিক আছেন যে ইভেন শেখ হাসিনা যে প্রেস কনফারেন্সে দেখেছেন তারা কিভাবে আমাদের যে প্রোটেস্টারদের এগেনস্টে তারা অ্যাকশন নিতে বলছে, তাদেরকে জঙ্গি হিসাবে ডিক্লেয়ার করছে, সন্ত্রাসী হিসাবে ডিক্লেয়ার করছে। এই সাংবাদিকরা কেউ কেউ এখন বিভিন্ন পদে আছেন, তারা বিভিন্ন পদে আছেন, আমরা জানি, আমরা দেখছি। কিন্তু কথা হচ্ছে এই প্রোটেস্টটা আপনাদের তরফ থেকে আসা উচিত। বাংলাদেশে জার্নালিজমটা পরিশুদ্ধ হোক, কেউ যেন চামচামি জার্নালিজম না করে। আপনি চামচামি জার্নালিজম করে কারো কোনো ফায়দা হয় না। এতে হয়তো যেটা কারো পূর্বাচলের প্লট হয়, কেউ কেউ হয়তো বিদেশে তাদের ছেলে মেরে পাঠাতে পারেন। এবং দেখেন অনেক জার্নালিস্ট বিদেশে চলে গেছে। কেন বিদেশে গেছে? বিকজ সে টাকা, বিশাল পরিমাণ টাকা সে বিদেশে নিয়েছে। তার বিদেশের টাকাটার সোর্স, একটা জার্নালিস্ট কয় টাকা ইনকাম করে? আমি তো অনেক অনেক টাকা ইনকাম করতাম, কিন্তু তারপরেও তো দেখা যায় যে বেশি সেভিংস তো হয় না। তো অনেকে 300-400 কোটি টাকা বানিয়েছেন, এবং যাদের অ্যাকাউন্টসে যে নিউজগুলো আমরা দেখি যে অনেকগুলো টাকা। আমরা চাই যে জার্নালিজমের ফ্রিডম অফ স্পিচটা ইনস্টিটিউশনাল হোক। প্রত্যেকটা পত্রিকা, নিউজ ওয়েবসাইট, টিভি, তাদের অবশ্যই মতাদর্শ থাকবে, কিন্তু রিপোর্ট যেগুলো করুক সেটা যেন প্রো পিপল হয়, মানুষের কথা বলে এবং পাওয়ারফুল পিপলকে অ্যাকাউন্টেবল করে। আপনার কাজটা কি? পাওয়ারফুল পিপলকে অ্যাকাউন্টেবল করা, মানুষকে সঠিক তথ্য দেওয়া, এইটা যেন হয়। কেউ যেন ডিসইনফরমেশন না ছড়ায়, এবং চামচামি যেন না হয়। ভয়াবহ রকমের চামচামি হয়েছে গত 15 বছর, ভয়াবহ। এবং এটার জন্য আমরা একটা কাজ করছি যে আমাদের যে জার্নালিজমের যে ফেইলুর যেটা ছিল গত 15 বছরে, সেটা নিয়ে অলরেডি তো আমরা একটা কমিশন করেছিলাম, তারা একটা রিপোর্ট দিয়েছে ভালো। আপনারা সবাইকে আমি অনুরোধ করব এই রিপোর্টটা পড়তে, এটা অনলাইনে আছে। আর অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করছি সেটা হলো ইউএনকে, আমরা ইউএনের যে অফিসকে আমরা একটা চিঠি দিচ্ছি, এটা আজকালকের মধ্যে যাবে। চিঠিতে আমরা বলছি যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়ে এসে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেইলুর হয়েছে গত 15 বছর, হাসিনার 15 বছর, কিভাবে জার্নালিস্টরা সত্যিকার অর্থে মানুষজনকে জঙ্গি ট্যাগ করে তাকে কিলিংয়ের বৈধতা দিয়েছে অনেকে, আছে না? এই কাজগুলো কারা করেছে? অনেক ক্ষেত্রে একটা লোক, ভালো লোক, বা আমি জানি তার এগেনস্টে কোনো অভিযোগ নাই, তাকে আপনি জঙ্গি ট্যাগ করে দিলেন। এটা মানে কি? তারে আপনি স্টেটের সিকিউরিটি এজেন্সিকে আপনি প্ররোচনা করছেন যে তার এগেনস্টে অ্যাকশন নিতে, তাকে মেরে ফেলতে। কাজগুলো তো হয়েছে। প্লাস হচ্ছে আমাদের জার্নালিজমের ফেলুর তো অনেকগুলো ছিল। আপনাদের ডেমোক্রেসি চলে গেল, তিনটা ভয়াবহ রকমের রিগড ইলেকশন হলো, কিন্তু দেখেন কই আমাদের ওই সময় তো জার্নালিজমের ফেলুর হয়েছে।
মাওলানা সাঈদীর মৃত্যুর ভার্ডিকের পরে আপনি দেখেন কি বড় একটা হত্যাযজ্ঞ হয়েছে, বা আপনি হেফাজতের ক্র্যাকডাউনের পরে কি ভয়াবহ ক্র্যাকডাউনে কি ভয়াবহ হত্যাযজ্ঞ হয়েছে। তো ওই সময় এই জার্নালিস্টদের রোলটা কি ছিল? এটা প্রত্যেকটা সোসাইটি, এটা বাংলাদেশটা, প্রত্যেকটা সোসাইটিতে এই সমস্ত ঘটনা ঘটলে জার্নালিস্টদের রোল কিন্তু সামনে আসে। কে ইয়ে করেন? আমেরিকার মধ্যে হচ্ছে, আমেরিকায় যারা যে সমস্ত সাংবাদিকরা আমেরিকাকে প্ররোচিত করে ইরাক ওয়ারে পাঠিয়েছে সেই 2003 সালে, তাদেরকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে। এটা ভাইবেন না যে শুধু বাংলাদেশে হচ্ছে। যারা যারা এই অনেকে জব হারিয়েছেন। জুডিথ মিলার নামে একজন মহিলা, উনি জব হারিয়ে নিউ ইয়র্ক টাইমসে ছিলেন, শি লস্ট হার জব। এটা শুধু বাংলাদেশে হচ্ছে তা না, কারণ তারা একটা মানে ফেরি টেল বলেছে, রূপকথা বলেছে যে ইরাকে উইপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশনে আছে, এবং এইটা উইপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে বলে ইউএস গভর্নমেন্টকে প্ররোচিত করেছে ইরাক আক্রমণে। কি হলো শেষে? 1 মিলিয়ন লোক মারা গেছে এবং উইপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন নাই। তো তাদের ফেইলুরটা তো তারা তাদের সোসাইটিতে এটা নিয়ে ডিবেট হয়েছে, আপনি পারলে গুগল করে দেখেন। তো বাংলাদেশেও তো এই জার্নালিজমের ফেইলিউর হয়েছে। অনেকে ওই কথাটা এখন আনতেই চান না, অনেকে সুশীল সাজেন এখন, মানে তারা তো সেই সময় এই ধরনের উৎপাদন এই কাজগুলো করেছেন। তো এই জিনিসগুলো আমরা, এই ফেইলুরগুলো আমরা জানতে চাই। এটা নিয়ে কোথায় কোথায় জার্নালিজমের ফেইলুর হচ্ছে সেটা নিয়েও আমরা ইউএনের কাছে একটা চিঠি দিব। তারা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট এনে এই পুরো 15 বছরে আমাদের যে এই জার্নালিজমটা কীরকম হয়েছে সেটা একটা আমরা চাবো যে তারা একটু এটা নিয়ে রিভিউ করতে। আমার যেটা মনে হয় যে পুরো আমাদের সোসাইটি, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সবাই কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আমরা যেই ডিসিশনটা নিয়েছি এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়েছে। হ্যাঁ, দু একজন ছোটোখাটো দু একটা প্রোটেস্ট হতে পারে, বাট সমস্ত বড় বড় দলগুলো সবার যে ডিসিশনটা এসছে এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়েছে। এটা আমি যেটা মনে করি, এটা আপনাদের ইউনিয়ন এগুলো ব্যাপারে বলা উচিত। সত্যিকার অর্থে এটা সবচেয়ে গভর্নমেন্টই আপনাদের হয়ে সব করে দিবে, এটার চেয়েও আমার মনে হয় ইউনিয়ন এই আওয়াজটা তোলা উচিত। কেন এই নেগোসিয়েশনটা তো হচ্ছে ইউনিয়নের সাথে মালিকদেরকে ইউনিয়নরা বলবে যে আমরা 5 দিন ছুটি চাই বা 4 দিন ছুটি চাই, বা আমরা ছুটি চাই না, বা আমরা কাজ করব, বা ওই যে কয়দিন কাজ করব সেটার বিনিময়ে আমার এক্সট্রা বেনিফিট দিতে হবে। এই ইস্যুগুলো তুলবেটা কে? ইউনিয়ন তুলবে। কিন্তু আমাদের ইউনিয়ন তো গত 15 বছর পূর্বাচলের প্লট নিয়ে ব্যস্ত ছিল, ঠিক না? ডিজিএফআই এর দালালিতে ব্যস্ত ছিল। হ্যাঁ, তা মনিরুলের সাথে এমন কোনো সাংবাদিকের নাই যে মনিরুল বার্থডে, একটা কোল্ড ব্লাডের মার্ডারার মনিরুল, তার সাথে সবাই ছবি দিচ্ছেন, মনিরুল ভাই আপনি না আসলে দেশ উদ্ধার হতো না, এই সমস্ত মেসেজ দিচ্ছেন, দেন নাই? কত লোক মনিরুলকে বার্থডেতে উইশ করেছেন, আমরা জানতাম সে কী ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করছে, তারপরে তো এই কাজগুলো করছে। এখন আমার মনে হয় ইউনিয়নের উচিত এই আওয়াজগুলো তোলা, অনেকগুলো আওয়াজ আমাদের তোলা উচিত। আমাদের জার্নালিস্টদেরকে ভয়াবহ রকমের ভাবে ঠকানো হয়, 5,000 টাকা বেতন দেওয়া হয়, 10,000 টাকা বেতন দেওয়া হয়, এই যে ঠকানোটা, সেইগুলো নিয়ে আওয়াজ তোলা উচিত। আমাদের ডিএফপির যে সিস্টেমে সর্ষের ভিতরে ভূত, সেই জায়গাটায় আওয়াজ তোলা উচিত। সাংবাদিকরা এক একজন লিডার তাদের নামে পত্রিকা নিয়ে ওই পত্রিকা ডিএফপিতে সবচেয়ে উপরে রেখেছে, অথচ একটা কপি চলে না। নিজে পড়েন, ওনার বউ পড়েন, আর কেউ পড়েন না, চুরি করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকা, এর মূল কাজই হচ্ছে বড় বড় পত্রিকাতে চুরি করা। বড় বড় পত্রিকা টাকা দিয়ে, বেতন দিয়ে সাংবাদিক রাখেন, তাদের জায়গায় যে অঞ্জন একটা ভালো রিপোর্ট করলো, ওই অঞ্জনের রিপোর্ট আর একজন আন্ডারগ্রাউন্ডের পত্রিকার চুরি করে ছাপিয়ে দিল। ভয়াবহ জিনিস, সেগুলো নিয়ে ইউনিয়নের কথা বলা উচিত। জার্নালিস্টদের কপিরাইট নিয়ে কথা বলা উচিত। বেতনের একটা মিনিমাম ফ্লোর, আমি বারবার বলছি, এটা নিয়ে চিল্লাচিল্লি করা উচিত যে না, আমরা 30,000 টাকার নিচে বাংলাদেশের কেউ বেতন পাবে না, কোনো জার্নালিস্ট বেতন পাবে না। আর যারা দিতে পারবেন না তারা আল্লাহর হস্তে বন্ধ করে দেন, আপনার জার্নালিজম করার কোনো অধিকার নাই। বেতন দিতে পারবেন না, এই আওয়াজগুলো ইউনিয়নের তোলা উচিত, ঢাকা রিপোর্টার্স ইউনিটির তোলা উচিত। কিন্তু ইউনিয়ন তো এই কাজ করে না। ইউনিয়ন বসেই আছে কিভাবে পূর্বাচলের আর একটা প্লট পাওয়া যায়। আমরা কালকে তো দেখেছেন যে একটা 5টা নির্দেশনা এসেছে। আমি এই 5টা নির্দেশনা নতুন করে রিপিট করতে চাই না, বাট সত্যিকার অর্থে
চিফ অ্যাডভাইজার কালকে বলেছেন যে মিনিংফুল যাতে রিফর্ম হয়, শেয়ার মার্কেটে মিনিংফুল রিপোর্ট হয়, রিফর্ম হয়, এমন যেন ব্যবস্থা না হয় যে আমি এক ডাকাতকে সরিয়ে আর এক ডাকাতকে আনলাম এবং আর এক ডাকাত এসে প্রথমে কিছু মেজার নিলেন, দেখা গেলো যে শেয়ার মার্কেট একটু ভালো হলো, সবাই খুশি হলেন, তারপরে আবার 3 মাস পরে ওই ডাকাতির কারণে আবার কিছু লোক হলেন। শেয়ার মার্কেটটা যাতে ডাকাতদের আড্ডাখানা না হয়, এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে, যাতে বাংলাদেশের প্রত্যেকটা যে কোনো ইনভেস্টর যিনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন তাদের সবার ইন্টারেস্টটা যাতে প্রোটেক্ট হয়, যাতে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যাতে শেয়ার মার্কেটকে ম্যানিপুলেট না করতে পারে। আপনি গত 15 বছরে কি হয়েছে, 2010 সালের যে ভয়াবহ ডাকাতি হয়েছে, এটার কোনো কি হয়েছে, কোনো ধরনের কোনো অ্যাকাউন্টেবিলিটি এসছে এটার মধ্যে? কেউ কি এটার জন্য আইনের আওতায় এসছেন? আসেন তো নাই। তো এই সময় যেটা হয়েছে যে একে সরিয়ে এক ডাকাত সরিয়ে আর এক ডাকাতকে আনা হয়েছে, দেখা যাচ্ছে যে ভিতরে ভিতরে তারা সবাই এক। আমরা কালকে চিফ অ্যাডভাইজারের কথা হচ্ছে যে এমন ফরেন এক্সপার্ট আনতে হবে যারা নির্মোহভাবে এই বাংলাদেশের শেয়ার মার্কেটকে একটা রিফর্মের জায়গায় নিতে পারবেন, যাতে সবাই বেনিফিটেড হয়। এটা যাতে ভেস্টেড কোনো গ্রুপের কাছে শেয়ার মার্কেটকে যাতে আমরা দিয়ে না দিই, এটা তাদের দ্বারা যেন এই পুরো এফার্টগুলো যেন হাইজ্যাক না হয়ে যায়। শেয়ার মার্কেটের সত্যিকার অর্থে মিনিংফুল রিফর্ম যেটা অন্যান্য দেশে হয়েছে, যে কাজগুলো বাইরে অন্যান্য দেশে যেগুলো ক্লিন আপ, এটাকে বলে ক্লিন আপ প্রসেসটা যেন ঠিকমতো হয়, এবং আমরা যদি এই ক্লিন আপটা ঠিকমতো করতে পারি, বিশ্বাস করেন শেয়ার মার্কেট উঠবে। বাংলাদেশের ইকোনমি সামনে যত গতিতে উঠবে তার চেয়ে আরও দ্বিগুণ গতিতে শেয়ার মার্কেট উঠবে। আমরা সাংবাদিকদের সাথে যাতে আমাদের সম্পর্কটা স্মুথ হয়, সেই জন্য তো আপনারা দেখেছেন যে আমরা চিফ অ্যাডভাইজার আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে নিয়মিত যাতে আমরা প্রেস কনফারেন্স করি। তো আমরা কি করেছি আপনি দেখেন, আগে কোনো চিফ অ্যাডভাইজারের বা কোনো প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনি কোনো দিন কোনো নিউজ পেয়েছেন? আমরা সবার জন্য ওপেন করেছি, যে কেউ এসে বলতে পারে যে আমি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারি, আপনি আমাকে মোমেন্ট আপনি বলবেন, আমি আপনাকে অ্যাড করে নিব। আমি বলছি আপনার পুরোটা। তারপর হচ্ছে যে আমাদের বিষয়ে আপনাদের যদি কোশ্চেন থাকে, সেটার জন্য আমরা প্রতি সপ্তাহে তিন দিন প্রেস কনফারেন্স করছি। আপনি এসে যে কোনো কোশ্চেন করতে পারেন, হ্যাঁ, যে কোনো মিনিস্ট্রির বিষয়ে আপনি কোশ্চেন করতে পারেন, আমরা সবাই, এবং এটাকে উন্মুক্ত রাখা হয়েছে। এমন না যে এসবি পাসধারী সাংবাদিককে আমরা ওইখানে নিচ্ছি, যে কেউ, আপনি যদি মাহফুজা বৃষ্টি যদি মনে করেন যে না আমি আজকে এটা কাভার করব, আপনি আসতে পারেন। আর অন্যান্য মিনিস্ট্রিতেও আমরা যতটুক সাংবাদিকদের সাথে যে পরিমাণ এক্সেস রাখার কথা আমরা নির্দেশ দিয়েছি এবং ওনারা রাখছেন। আমার মনে না, আর আপনার সাথে যদি কেউ খারাপ বিহেভ করে অবশ্যই আমাদেরকে জানাবেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক নিউজের আমরা তার ওই নিউজের প্রয়োজনেই একটা ইভেন্টে অনেক সময় মানুষকে সব কথা তো আর বলা যায় না, হয়তো বা এটা আপনাকে বলা হচ্ছে না, বাট এটা যদি নিউজটাকে যদি যতটুকু ইনফরমেশন দেওয়া যায় অবশ্যই আমরা দিব। আমাদের মধ্যে আমি বলবো যে একদম ট্রান্সপারেন্সি, চূড়ান্ত ট্রান্সপারেন্সি। আপনি গত 50 বছরে দেখেছেন কোনো প্রেস সেক্রেটারি প্রেস কনফারেন্স করতে প্রতি সপ্তাহে 3 দিন? আপনি গত 50 বছরে কোনো দেখেছেন যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে যেখানে সমস্ত আমরা যা করছি সমস্ত নিউজ আমরা দিচ্ছি? এমন কিছু নাই যে আপনারা পাচ্ছেন না। প্লাস আমরা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম পেজ করেছি, ফেসবুক পেজ করেছি। আমি অলওয়েজ ওপেন। আপনি যখন আমার কালকে রাত 9টায় একজন রিপোর্টার আমার বাসায় এসে আমার সাক্ষাৎকার নিয়ে গেলেন, অলওয়েজ ওপেন। আপনার যখন যে কোনো সময় কোশ্চেন করতে পারবেন, উই আর রেডি টু অ্যান্সার ইট।